তবে কি রাশিয়া ও ইরানের সেই চুক্তির মাঝেই ছিল ইসরায়েলকে ধ্বংস করার বীজ, যার জন্য এখন মধ্যপ্রাচ্যে কোণঠাসা হয়ে পড়ছে ইহুদিবাদীরা? 4 ডজন অত্যাধুনিক যুদ্ধবিমান দেওয়ার মাধ্যমে কি ইরানকে নতুন যুদ্ধে ঠেলে দিচ্ছে রাশিয়া, নাকি ইসরায়েলকে ঘায়েল করতেই প্রেসিডেন্ট পুতিনের এই পরোক্ষ পদক্ষেপ? ইরান সামরিক খাতে শক্তিশালী হলে কি লাভ রাশিয়ার? মধ্যপ্রাচ্যের আকাশকে কাঁপাতে ইরানের সামরিক বহরে যোগ হচ্ছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান। সম্প্রতি পশ্চিমাদের চমকে দিয়ে এমন তথ্যই ফাঁস করেছে ইউক্রেনের একদল হ্যাকার। তাদের দাবি 2026 থেকে 2028 সালের মাঝে রাশিয়ার তৈরি 48টি সু-35 মাল্টিরোল যুদ্ধবিমান যোগ হবে ইরানের বিমান বাহিনীতে। কিন্তু যুক্তরাষ্ট্রের সহায়তায় গড়ে ওঠা ইসরায়েলের বিমান বাহিনীকে মোকাবিলা করতে পারবে তেহরান? যুক্তরাষ্ট্রের তৈরি F-35 লাইটনিং সহ উন্নত যুদ্ধবিমান বহরের মাধ্যমে ইসরায়েল দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের আকাশে শ্রেষ্ঠত্ব বজায় রেখে আসছে, কিন্তু এবার ভাঙতে বসেছে সেই শ্রেষ্ঠত্ব। ইরানের বিমান বাহিনীতে প্রবেশ করতে চলেছে রাশিয়ার অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান সু-35, যার মাধ্যমে অঞ্চলটিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাবে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। রাশিয়ার বিজ্ঞানীদের তৈরি অত্যাধুনিক এই যুদ্ধবিমানটির রয়েছে উন্নত রাডার এবং কৌশলগত দক্ষতা, যা ইসরায়েলি বিমানের বিরুদ্ধে ইরানকে প্রতিদ্বন্দ্বী করে তুলবে। বিশেষ করে দূরপাল্লার হামলা কিংবা ইলেকট্রনিক যুদ্ধের ক্ষেত্রে রাশিয়ার এই মারণাস্ত্রটির রয়েছে অসীম দক্ষতা। সু-35 যুদ্ধবিমানটিতে রয়েছে 4++ প্রজন্ম, যাতে 8000 কেজি ওজন পর্যন্ত গোলাবারুদ বহন করা সম্ভব। আর এক্ষেত্রে সু-35 এর পুরো 48টি যুদ্ধবিমান যদি একযোগে ইসরায়েলে হামলা চালায়, তাহলে নিমিষেই গুড়িয়ে যেতে পারে ইহুদিবাদীদের সকল আস্তানা, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু রাশিয়া কি আসলেই ইরানের হাত ধরে ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে চায়, নাকি এটা কেবল কৌশলগত সংকেত? আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 20 বছর মেয়াদী এই চুক্তির মাধ্যমে দুই দেশ যৌথ সামরিক মহড়া, গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন সহ সামরিক সহযোগিতা বৃদ্ধি করবে, যাতে অন্তর্ভুক্ত রয়েছে রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান সু-35 এর বিষয়টিও। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক রাজনীতিতে পালাবদল ঘটাতে ইরানকে শক্তিশালী করছে রাশিয়া। যদিও এক্ষেত্রে বাণিজ্যিক ও প্রতিরক্ষায় মস্কোরও লাভ রয়েছে, কারণ চলমান রুশ ইউক্রেন যুদ্ধে পুতিনের সামরিক বাহিনীকে শাহেদ 136 মডেলের ড্রোন দিয়ে সহায়তা করেছে ইরান, এমন অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে। ইসরায়েলের F-35 যুদ্ধবিমানকে প্রতিহত করতে কতটা শক্তিশালী সু-35? প্রতিপক্ষকে ঘায়েল করতে 350 কিলোমিটার দূর থেকেই শত্রুপক্ষের নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে সক্ষম রাশিয়ার তৈরি সু-35 যুদ্ধবিমানটি। এতে থাকা থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন, উন্নত ইরবিস ই মডেলের রাডার এবং একটি শক্তিশালী ইলেকট্রনিক কাউন্টারমেজার সিস্টেম যুদ্ধবিমানটিকে করে তুলেছে ইসরায়েলের F-35 এর চেয়েও বিধ্বংসী। শুধু তাই নয়, শত্রুপক্ষের 4টি যুদ্ধবিমানকে একসাথেই আঘাত করতে পারদর্শী সু-35 মডেলের রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমান। তবে প্রতিরক্ষা শক্তিতে পিছিয়ে নেই ইসরায়েলও। দেশটির প্রতিরক্ষা বহরে রয়েছে আয়রন ডোম, অ্যারো এবং ডেভিড স্লিং এর মতো উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম। যদিও ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে তেহরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সামনে টিকতেই পারেনি নেতানিয়াহু বাহিনীর এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। তাই রাশিয়ার যুদ্ধবিমান ইরানের সামরিক বহরে যোগ দেওয়ার পর ইসরায়েলের নিরাপত্তা ঠিক কতটা বিঘ্নিত হবে তা সময়ই বলে দেবে। সৃজন মাহমুদ, নিউজ 24। রাশিয়া যুক্তরাষ্ট্রের মুখোমুখি সংঘাতের শুরু যেন কিছু সময়ের অপেক্ষা মাত্র। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।
শত বাধা, নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপ কিছুই থামাতে পারেনি রাশিয়াকে। ইউক্রেনের মাটিতে তাদের লক্ষ্য আজও অটল। এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হতে থাকায় ধৈর্য হারাচ্ছে পশ্চিমা জোট। আর তাই ইউরোপের ভূখণ্ড থেকেই এখন রাশিয়াকে প্রকট হুমকি দিল যুক্তরাষ্ট্র। এক ভয়ঙ্কর নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে এই বার্তা। সম্প্রতি জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে দাঁড়িয়ে মার্কিন প্রতিরক্ষা প্রধান পিট হেগসেথ স্পষ্ট ভাষায় বলেন, যদি এই যুদ্ধ বন্ধ না হয়, যদি স্বল্প সময়ের মধ্যে কোনো সমাধান না আসে, তাহলে রাশিয়াকে চরম মূল্য দিতে বাধ্য করবে আমেরিকা। তার বক্তব্যে ছিল এক ধরনের চূড়ান্ত সতর্কতার সুর, যেন এবার আর কোনো আলোচনার জায়গা নেই। হেগসেথ আরও বলেন, যুক্তরাষ্ট্র মিত্রদের সঙ্গে নিয়ে ইউক্রেনের পাশে থাকবে শেষ পর্যন্ত। তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে টমাহক ক্রুজ মিসাইল দেওয়ার প্রস্তাবের ইঙ্গিত দিয়েছেন। বিশ্লেষকদের মতে, যদি সত্যিই টমাহক মিসাইল ইউক্রেনে পৌঁছে যায়, তাহলে যুদ্ধের মোড় ভয়াবহভাবে ঘুরে যেতে পারে, কারণ এই অস্ত্রের পাল্লা পৌঁছায় সরাসরি রাশিয়ার অভ্যন্তরে। অন্যদিকে রাশিয়া এই হুমকিকে দেখছে প্রকাশ্য উস্কানি হিসেবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমা দেশগুলোর এমন পদক্ষেপ ইউরোপের নতুন এক যুদ্ধের জন্ম দিতে পারে। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে আরও জানা গেছে, মস্কো এখন এমন যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। এদিকে বিশ্লেষকরা বলছেন, বিষয়টি এখন আর শুধু ইউক্রেনের সীমান্তে সীমাবদ্ধ নেই, এটি মূলত এক প্রক্সি যুদ্ধের পরবর্তী ধাপ, যেখানে রাশিয়া ও যুক্তরাষ্ট্র সরাসরি মুখোমুখি অবস্থানে যাচ্ছে এবং ইউরোপ হতে পারে সেই সংঘাতের কেন্দ্রবিন্দু। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার পক্ষে এখন পিছিয়ে আসা মানে পরাজয় স্বীকার, আর আমেরিকার জন্য এই যুদ্ধ থামানো মানে ইউরোপে প্রভাব হারানো। ফলে উভয় পক্ষই এগোচ্ছে এমন এক পথে যার শেষ কোথায় তা কেউই জানে না। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই মুহূর্তে পরিস্থিতি যেন আগ্নেয়গিরির ঢালের মতো। উপর দিয়ে চলছে শান্ত কূটনীতি, নিচে জমছে তপ্ত লাভা। রাশিয়া ক্রুজ, যুক্তরাষ্ট্র প্রস্তুত, আর ইউক্রেন এক ভয়াবহ যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে থাকা। এক ভুল পদক্ষেপেই ইউরোপ জুড়ে জ্বলে উঠতে পারে নতুন এক আগুনের রেখা। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে তুলে দেয়া হলো এক খাম, যার ভেতরে রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বার্তা। এটি যেন শুধু একটি চিঠি নয়, বরং এটি হচ্ছে এমন এক সংকেত যা হতে পারে যুদ্ধোত্তর মধ্যপ্রাচ্যে নতুন ক্ষমতার অক্ষরেখা আকার এক গোপন বার্তা। পুতিনের জন্য কি বার্তা আছে খামেনির এই চিঠিতে? সম্প্রতি খামেনির বার্তা পুতিনের কাছে পৌঁছে দিলেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব ও তার ঘনিষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি। 16 অক্টোবর সকালে মস্কোয় পা রাখেন তিনি, আর বিকেলেই ক্রেমলিনে পুতিনের সঙ্গে করেন ঘণ্টাব্যাপী বৈঠক। আর এই বৈঠকের সময়টাই অতি সংবেদনশীল, কারণ জুনের ইরান ইসরায়েল যুদ্ধ পরবর্তী উত্তেজনার মাঝেই শুরু হয়েছে নতুন এক কূটনৈতিক অধ্যায়, যেখানে রাশিয়া পরিণত হয়েছে বার্তাবাহকে। এছাড়াও গত সপ্তাহে তাজিকিস্তানের দুশানবেতে সেন্ট্রাল এশিয়ার রাশিয়ার সম্মেলনে পুতিন নিজেই জানিয়েছিলেন, ইসরায়েলি নেতৃত্ব তাকে অনুরোধ করেছে একটি বার্তা ইরানে পৌঁছে দিতে। আর সেই বার্তায় তারা দাবি করেছে, ইসরায়েল আর কোনো সংঘাত চায় না, তারা চায় উত্তেজনা কমুক। পুতিন জানান, তারা ইসরায়েলের কাছ থেকে এই বার্তা পেয়েছে এবং রাশিয়া তা তাদের ইরানি বন্ধুদের জানিয়েছে। আর পুতিনের এই মন্তব্যের পর থেকেই আন্তর্জাতিক কূটনীতিতে ছড়িয়ে পড়েছে গুঞ্জন, ইসরায়েল কি সত্যি শান্তি চায়, নাকি তাদের ভয় এখন ইরানের প্রতিশোধের ছায়ায় বন্দী। 16 অক্টোবর মেহের নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
এই প্রেক্ষাপটে মস্কোয় পৌঁছান আলী লারিজানি, যিনি শুধু নিরাপত্তা পরিষদের সচিব নন, খামেনির আস্থাভাজন একজন কৌশলবিদও। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বার্তার ভেতরে ছিল তিনটি মূল বার্তা। প্রথমত, ইরান যুদ্ধ চায় না, তবে নিরাপত্তা নিয়ে আপোষ করবে না। দ্বিতীয়ত, পশ্চিমা আগ্রাসনের জবাব এবার কূটনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্বে দেয়া হবে। এবং সবশেষ, রাশিয়া ও ইরানের পারস্পরিক জোট হবে ভবিষ্যৎ নিরাপত্তার কেন্দ্রবিন্দু। পুতিনও সেই বার্তা স্পষ্টভাবেই বুঝেছেন বলে মনে করেন পর্যবেক্ষকরা। এছাড়াও বৈঠকে আলোচনায় উঠে আসে পারমাণবিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ, আঞ্চলিক অর্থনীতি ও সিরিয়া ইরাকের স্থিতিশীলতা বিষয়ও। বিশ্লেষকরা বলছেন এই বার্তা বিনিময় কেবল দুই দেশের মধ্যে নয়, বরং এটি ছিল এক যুদ্ধ পরবর্তী সিগন্যাল, যেখানে রাশিয়া হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার মধ্যস্থতাকারী, আর ইরান যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে এখন কূটনীতির টেবিলে আবারও তারা জায়গা দখল করছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এদিকে ইসরায়েলের তথাকথিত শান্তি বার্তা বিশ্লেষকদের চোখে আত্মরক্ষার এক কৌশল। কারণ 12 দিনের যুদ্ধে তারা প্রথমবার দেখেছে ইরানের পাল্টা আঘাত কতটা বাস্তব ও ভয়াবহ হতে পারে। মস্কোর এই বৈঠক হয়তো বিশ্বের চোখে কেবল এক কূটনৈতিক সাক্ষাৎ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক নতুন বাস্তবতা, যা দ্বারা বোঝানো হচ্ছে ইরান এখন শুধু প্রতিরোধের প্রতীক নয়, বরং এক পরাশক্তির কূটনৈতিক সমকক্ষ। খামেনির বার্তা পুতিনের কাছে পৌঁছেছে, কিন্তু এর প্রতিধ্বনি পৌঁছে যাচ্ছে তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত, যেখানে প্রতিটি শব্দই যেন এক একটি কূটনৈতিক বিস্ফোরণ। কাজিয়া অহনা, নিউজ 24। আবারও শুরু হবে ইরান ইসরায়েলের মধ্যে ভয়াবহ এক যুদ্ধ। এই যুদ্ধ হবেই হবে, ঠিক এমনটাই সতর্ক করেছেন ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ। তার মতে আগামী যুদ্ধ শুরু হবে আগের যুদ্ধের শেষ বিন্দু থেকে, অর্থাৎ যা শেষ হয়নি 12 দিনের রক্তাক্ত সংঘর্ষে, তা এবার আরও ভয়ানকভাবে আসছে ফিরে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে এক ভয়াবহ অনিশ্চয়তার ছায়া। ইসরায়েল ইরান যুদ্ধ হয়তো কেবল সময়ের অপেক্ষা। সম্প্রতি ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ সতর্ক করে জানান, আগামী সংঘাত হবে আগের চেয়ে শতগুণ বেশি প্রাণঘাতী, কারণ এবার ইরান প্রস্তুত, তাও আবার প্রতিশোধ নয়, সমতার জন্য। একদিকে ওয়াশিংটন এখনো আলোচনার টেবিল খুঁজছে, অন্যদিকে তেল আবিব চাইছে শেষ আঘাত। আর এই কূটনৈতিক বিভাজনই ধীরে ধীরে ঠেলে দিচ্ছে মধ্যপ্রাচ্যকে এক অনিবার্য যুদ্ধের দিকে। এখন প্রশ্ন হলো, এই পরবর্তী যুদ্ধ কি কেবল রকেট আর বোমার লড়াই হবে, নাকি এটি হবে শক্তির ভারসাম্য বদলে দেওয়ার এক নতুন ভূরাজনৈতিক অধ্যায়? 18 অক্টোবর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে উঠে এসেছে এই বিশ্লেষণ। গত জুনে 12 দিনের যুদ্ধের পর ইসরায়েল মনে করেছিল তারা জয় পেয়েছে। তেহরান বিধ্বস্ত, পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস, আর যুক্তরাষ্ট্রের বোমা হামলায় যেন থেমে গেছে ইরানের পরমাণু স্বপ্ন। কিন্তু এখন বাস্তবতা একেবারেই ভিন্ন। ইরান শুধু টিকে নেই, বরং দ্রুত পুনর্গঠন করছে তার ক্ষেপণাস্ত্র ঘাঁটি, কমান্ডো স্ট্রাকচার আর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে নাতানজের দক্ষিণে পিক এক্স মাউন্টেন এলাকায় নতুন টানেল খনন চলছে পুরোদমে, যেখানে ইরান যুদ্ধের আগেও গোপনে কাজ চালিয়ে যাচ্ছিল। ড্যানি সিট্রিনোভিচ জানান, এইবারের যুদ্ধ হবে আরো দীর্ঘ, আরো রক্তক্ষয়ী, কারণ ইরান এবার কোনো সমঝোতায় রাজি নয় যতক্ষণ না তারা সমতা অর্জন করছে ইসরায়েলের সঙ্গে। তার ভাষায়, পূর্বের মতো যুক্তরাষ্ট্র এবার উভয় পক্ষকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে পারবে না, কারণ ওয়াশিংটন আর তেহরানের মধ্যে এখন শুধু অবিশ্বাস আর ভুল বোঝাবুঝি। একদিকে ট্রাম্প প্রশাসন দাবি করছে তাদের বোমা হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সমাপ্ত, অন্যদিকে বাস্তবে ইরান আবারও সক্রিয়, রাশিয়া ও চীনের কাছ থেকে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে এবং প্রায় প্রতিদিন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সিট্রিনোভিচের মতে এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদ হলো ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে নীতিগত শূন্যতা। যেখানে যুক্তরাষ্ট্র এখনো ইরানের সঙ্গে আলোচনার স্বপ্ন দেখছে, সেখানে ইসরায়েল এখনো চায় শাসন পরিবর্তন, অর্থাৎ ইরানকে দুর্বল, বিচ্ছিন্ন আর ভেঙে দিতে। কিন্তু এই দুই লক্ষ্য পরস্পর বিরোধী।
প্রশ্নটা এখন শুধু কবে নয়, বরং কতটা বড় হবে পরের সংঘাত। কারণ ইরান তার সীমান্তে নতুন প্রতিরক্ষা চেইন গড়ে তুলছে, আর ইসরায়েল বিশ্বাস করছে আগের মতো দ্রুত আঘাতেই তারা ইরানকে থামাতে পারবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। অপারেশন ট্রু প্রমিস 2 এর পর থেকে প্রতিটি সংঘর্ষে ইরানের প্রতিশোধ আরো কৌশলগত, আরো নির্ভুল। আর এবার যদি সংঘর্ষ হয় তাহলে সেটি তেল আবিব থেকে হাইফা পর্যন্ত পুরো ভূখণ্ড কাঁপিয়ে দিতে পারে। কাজিয়া অহনা, নিউজ 24। সমুদ্র নাকি শান্তির প্রতীক, কিন্তু পারস্য উপসাগরে এখন সেই শান্ত জলই সবচেয়ে বিপজ্জনক এলাকা। রয়টার্সের বরাতে জানা গেছে, চলতি বছরের জুন মাসেই একের পর এক জাহাজ হঠাৎ করে হারিয়ে ফেলে নিজেদের অবস্থান। জিপিএস, নেভিগেশন, সব সিগন্যাল উধাও। মনে হচ্ছিল কেউ যেন দূর থেকে রিমোট কন্ট্রোল দিয়ে চালাচ্ছে পুরো সমুদ্রের মানচিত্র। প্রশ্ন উঠছে, কে এই অদৃশ্য শক্তি যে নিয়ন্ত্রণ করছে পারস্য উপসাগরের যুদ্ধের রিমোট? রয়টার্স ও ব্রিটিশ নৌ সংস্থা UKMTও জানিয়েছে, 2025 সালের জুন মাসে হরমুজ প্রণালীর আশেপাশে প্রায় 1000-এরও বেশি জাহাজ জিপিএস সিগন্যাল হারানোর রিপোর্ট দিয়েছে। কিছু জাহাজ নেভিগেশনে দেখিয়েছে তারা ইরানের ভেতরে অবস্থান করছে, অথচ বাস্তবে তারা ছিল সমুদ্রের মাঝখানে। বিশ্লেষকরা বলছেন, এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং সুপরিকল্পিত ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইলেকট্রনিক যুদ্ধ। এই অঞ্চলের জাহাজগুলোর ট্র্যাকিং বন্ধ হয়ে যাচ্ছে, অবস্থান বিকৃত হচ্ছে, ফলে তৈরি হচ্ছে এক নতুন ধরনের যুদ্ধক্ষেত্র কিংবা সমুদ্রের অদৃশ্য যুদ্ধ। এদিকে কূটনৈতিক মহলে আলোচনা সমালোচনায় বারবার উঠে আসছে একটি নাম, ইরান। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন সবাই সন্দেহ করছে মধ্যপ্রাচ্যের এই দেশটিকে? এ বিষয়ে ব্যাখ্যা করলে চলে আসে আরেকটি বিষয়, হরমুজ প্রণালী, যা হচ্ছে বিশ্বের সবচেয়ে কৌশলগত সামুদ্রিক রুট, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের 20% বেশি তেলবাহী জাহাজ যাতায়াত করে। ইরান বারবার বলেছে, যদি তাদের উপর হামলা হয় তাহলে বন্ধ করে দেয়া হবে হরমুজ প্রণালী। তাই এখনো যখন এই এলাকায় একের পর এক জাহাজের সিগন্যাল হারাচ্ছে, তখন পশ্চিমা জোটের চোখ স্বাভাবিকভাবেই ঘুরে যাচ্ছে তেহরানের দিকে। এছাড়াও মেরিটাইম এক্সিকিউটিভ ও জিও ক্যাপ্টেনের রিপোর্ট বলছে, এই জ্যামিং সিগন্যালগুলো ইরানের উপকূলের কাছাকাছি থেকেই এসেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলও দাবি করছে, ইরান এখন সাগরে প্রক্সি যুদ্ধের মাধ্যমে প্রতিশোধ নিচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এটা সরাসরি সংঘর্ষ নয়, বরং নিয়ন্ত্রণের যুদ্ধ। এখানে বন্দুক চলে না, কিন্তু স্যাটেলাইট সিগন্যাল, জিপিএস ও ডেটা হাইজ্যাক হয়। এমন আক্রমণ মানে হলো একটা জাহাজের অবস্থান ভুল দেখিয়ে পুরো রুটই অচল করে দেয়া। ফলে বিশ্বের জ্বালানি সরবরাহে ধাক্কা লাগে, তেলের দাম বাড়ে, আর আতঙ্ক ছড়ায় আন্তর্জাতিক বাজারে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এই ঘটনার পর আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, পারস্য উপসাগর এখন আর কেবল তেলের রুট নয়, এটি নতুন ধরনের যুদ্ধের পরীক্ষাগার, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের নৌবহর নজরদারিতে রেখেছে, আর ইরান শিখছে কিভাবে রিমোটের মাধ্যমেই যুদ্ধের ভারসাম্য বদলে দেয়া যায়। তবে এই ছায়াযুদ্ধের সবচেয়ে বড় বিপদ হলো, একবার যদি কোনো ভুল হিসাব হয়, তখন বাস্তব সংঘর্ষ শুরু হতে পারে। সমুদ্র যেন এখন কূটনীতির আয়না, যেখানে প্রতিটি ঢেউ বলছে শক্তির লড়াই এখন আর চোখে দেখা যায় না, তা চলছে সমুদ্রের অদৃশ্য মানচিত্রে। যখন আকাশে ড্রোন উড়ে সবাই তাকায় ওপরে, কিন্তু আসল যুদ্ধ হয় নিচে, হয়তো সমুদ্রের গভীরে। আর সেই যুদ্ধের রিমোট এখন কার হাতে, তাই ঠিক করবে মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায়। কাজিয়া অহনা, নিউজ 24। সালেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, যার কারণে নিজেদের প্রস্তুত করছে সুইডেন ও ফিনল্যান্ড। এই যুদ্ধ বাঁধবে কার সঙ্গে কার? রাশিয়ার অগ্রযাত্রা, ইউক্রেনের পতনের আশঙ্কা আর ন্যাটো জোটের উত্তেজনার মাঝেই সুইডেন ঘোষণা দিল 2026 সালের মধ্যে শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এমনকি যুদ্ধের জন্য প্রস্তুতি হিসেবে খাদ্যগুদাম বানাচ্ছে ইউরোপের এই শান্তিপ্রিয় দেশটি। বিশ্লেষকরা বলছেন, যখন কোনো শান্তিপ্রিয় দেশ যুদ্ধের প্রস্তুতি নেয়, তখন তা শুধু প্রতিরক্ষা নয়, বরং তা একটি বার্তা।
ইউরোপের আকাশে যুদ্ধের গন্ধ। রাশিয়ার সেনারা ইউক্রেনের ভেতরে যতটা এগোচ্ছে ততটাই পেছনে সরে যাচ্ছে কূটনৈতিক সংলাপ। আর ঠিক তখনই সুইডেন ঘোষণা দিল তারা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, এমনকি গুদামে মজুদ করছে খাদ্য। তৃতীয় বিশ্বযুদ্ধ এখনো শুরু হয়নি, কিন্তু স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটি বলছে যুদ্ধ আসবে, আর সেই যুদ্ধের প্রস্তুতি হিসেবে খাদ্য গুদাম বানানো হচ্ছে সুইডেনে। সম্প্রতি সুইডেনের কৃষি মন্ত্রণালয়ের অধীন বোর্ড অফ এগ্রিকালচার জানায়, বর্তমান বিশ্ব রাজনীতি যে অবস্থায় আছে তাতে যে কোনো সময় পরিস্থিতি গুরুতর রূপ নিতে পারে। তাদের ভাষায় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আর এই আশঙ্কার ভিত্তিতেই সরকার বরাদ্দ দিয়েছে $5.70 কোটি, যা দিয়ে 2026 থেকে 2028 সালের মধ্যে দেশজুড়ে তৈরি হবে বহু খাদ্য গুদাম। প্রতিটি নাগরিক যেন প্রতিদিন 3000 ক্যালোরি খাদ্য পায়, সেই হিসেবেই মজুদ হবে শস্য, শুকনো খাবার ও প্রয়োজনীয় উপাদান। এটি শুধু খাদ্য নিরাপত্তা নয়, বরং এটি এক জাতীয় প্রতিরক্ষা কৌশল। এমনকি সুইডেনের পাশের দেশ ফিনল্যান্ডও বসে নেই। তারা ঘোষণা দিয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে দৈনন্দিন জীবন চালাতে হয় সে বিষয়ে নাগরিকদের প্রশিক্ষণ দেয়া হবে। আগামী মাস থেকেই শুরু হবে সিভিল রেজিলিয়েন্স ট্রেনিং, যেখানে শেখানো হবে বিদ্যুৎ না থাকলে কিভাবে রান্না করবেন, যোগাযোগ বিচ্ছিন্ন হলে কিভাবে তথ্য আদান প্রদান করবেন। এই দুই দেশই 2023 সালে ন্যাটোতে যোগ দিয়েছে, আর তাদের সীমান্ত রয়েছে রাশিয়ার সঙ্গে। এই অবস্থানই তাদের করে তুলেছে প্রথম সারির ঝুঁকিপূর্ণ অঞ্চল, যেখানে যুদ্ধ শুরু হলে প্রথম ধাক্কা আসতে পারে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে সুইডেনের এই ঘোষণায় ক্ষুব্ধ রাশিয়া। ক্রেমলিনের এক কর্মকর্তা জানান, পশ্চিমা বিশ্ব সবসময় রুশ বিরোধী হিস্টেরিয়ায় ভোগে। খাদ্য মজুত ও প্রশিক্ষণও সেই হিস্টেরিয়ার অংশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেয়া ছিল বোকামিপূর্ণ সিদ্ধান্ত। এতে নিরাপত্তা বাড়েনি, বরং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হয়েছে। পুতিনের মতে এই সিদ্ধান্তের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সুইডেন বলছে তারা যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ এলে তারা প্রস্তুত। এই মুহূর্তে ইউরোপে চলছে এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। বিশ্লেষকদের মতে সুইডেনের এই প্রস্তুতি শুধু যুদ্ধের জন্য নয়, বরং এটি এক বার্তা যে তারা আর নিরপেক্ষ নয়। এই মুহূর্তে তাই তো প্রশ্ন উঠছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যিই আসছে, নাকি এটি কেবল এক প্রতিরোধমূলক কৌশল? কাজী অহনা, নিউজ 24।